সিনেমাটা শুরু হয় মেরিগোল্ড নামের একটা ক্যাম্প দেখিয়ে। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে এই ক্যাম্পে কাজ করে। সে ক্যাম্প অফিসে এসে তার বন্ধুর সঙ্গে দেখা করে আর বলে যে কেবিন 6 থেকে কেউ আমাকে ফোন করে জানিয়েছে সেখানে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। এটা শুনে তার বন্ধু অবাক হয়ে বলে এমনটা হতে পারে না, কিন্তু মেয়েটা তাকে অনুরোধ করে তার সাথে গিয়ে একবার দেখে আসার জন্য। তাই তারা দুজন সেখানে যায়। তখন তারা সেখানে কোনো লাশ খুঁজে পায় না। ছেলেটি তখন বলে চলো আমরা পাশের কেবিনটায় যাই, যেটা অনেক বছর ধরে বন্ধ আছে, হয়তো সেখানে কিছু পাওয়া গেলেও যেতে পারে। মেয়েটি তাতে রাজি হয় না। সে বলে আমি এখানে অপেক্ষা করছি, তুমি চাইলে যাও। কিন্তু ছেলেটি তাকে জোর করে নিজের সঙ্গে নিয়ে যায়। কেবিনের সামনে পৌঁছে মেয়েটি বলে একটা কিছু ঠিকঠাক লাগছে না এখানে। তবুও ছেলেটা তাকে ভিতরে নিয়ে যায়। ভিতরে ঢুকে তারা দেখে যে সেখানে আসলে মেয়েটির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল। ক্যাম্পের সব সদস্যরা তার চতুর্থ কর্মবার্ষিকী উদযাপন করার জন্য অপেক্ষা করছে। এটা দেখে মেয়েটা বুঝতে পারে যে এটা আসলে তার কলিগদেরই একটা পরিকল্পনা ছিল। কোনো মৃতদেহ না পেয়ে বরং এমন একটি সুন্দর সারপ্রাইজ পেয়ে সে খুব খুশি হয়। এরপর সবাই মিলে অনেক মজা করে। কিছুক্ষণ পর যখন তারা ঘুমাতে যায় তখন তারা বুনফেস নামে একটা ভয়ঙ্কর খুনের গল্প নিয়ে আলোচনা শুরু করে। তারা প্রথমে বিশ্বাস করতে চায় না যে এমন একজন নির্মম হত্যাকারী সত্যি আছে। তখন এক মেয়ে বলে এটা একদম সত্যি। বুনফেস নামের এই খুনি সাধারণত ক্যাম্পগুলিতে গিয়ে ক্যাম্পের মধ্যে থাকা মানুষদেরকে নৃশংসভাবে খুন করে, আর সে সবসময় জঙ্গলে লুকিয়ে থাকে। এই কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ তারা সবাই এখন একটি ক্যাম্পের মধ্যে আছে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। যখন মধ্যরাত হয় আমরা সেই বুনফেস খুনিকে দেখতে পাই, যে ক্যাম্পের ভিতরে ঢুকে এক এক করে সবাইকে নির্মমভাবে হত্যা করতে থাকে। একটা মেয়ে এটা দেখে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু বুনফেস তাকে ধরে ফেলে এবং কুড়াল দিয়ে তার মাথাটা কেটে আলাদা করে দেয়। এতেও সে সন্তুষ্ট হয় না। এরপর মেয়েটির মেরুদণ্ড টেনে বের করে নেয়, যার ফলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মেয়েটির মৃত্যু হয়। কিছুক্ষণ পর শেরিফ এবং ডেপুটি ঘটনাস্থলে আসে। মৃতদেহগুলোর ভয়াবহ অবস্থা দেখে শেরিফ হতবাক হয়ে যায়। ক্যাম্পের মালিক মার্জিও সেখানে ছিল। এমন জঘন্য দৃশ্য দেখে তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যেতে শুরু করে এবং সে বমি করতে থাকে। লাশগুলো দেখে শেরিফ বুঝতে পারে এটা নিশ্চিতভাবে সেই বুনফেস কিলারের কাজ। শেরিফ তার ডেপুটিকে বলে রাত গভীর হচ্ছে, আমাদের এখনই তদন্ত করতে হবে। খুনি এখান থেকে পালায়নি, নিশ্চয় আশেপাশে কেউ লুকিয়ে আছে। এরপর শেরিফ ক্যাম্পের মালিককে বাড়ি যেতে বলে। মার্জি অর্থাৎ সেই ক্যাম্পের মালিক বলে এই মানুষগুলো আমার কর্মচারী ছিল না, আমার পরিবারের মতো ছিল। আপনারা কেউ এই খুনিকে ছাড়বেন না। শেরিফ তাকে আশ্বস্ত করে বলে চিন্তা করবেন না, আমরা অবশ্যই তাকে ঠিকই খুঁজে বের করব। শেরিফ তার বাড়িতে ফিরে এসে রেডিওতে তার টিমকে ঘটনাস্থলে আসার জন্য জানায় এবং বলে যে এই ক্যাম্পে অনেক রক্তপাত হয়েছে। এরপর সে ডেপুটির সঙ্গে জঙ্গলে যায় এবং তদন্ত করা শুরু করে। জঙ্গলে খুঁজতে খুঁজতে তারা একটি গাছে রক্তের দাগ দেখতে পায়। এটা দেখে তারা বুঝতে পারে খুনি এই পথ দিয়েই হয়তো গেছে। আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা কিছু গাড়ি পার্ক করা অবস্থায় দেখতে পায়। কাছে গিয়ে তারা দেখে গাড়িগুলোর ভিতরে কেউই নেই। আসলে গাড়িগুলো একটি হোটেলের বাইরে পার্ক করা ছিল। তারা বুঝতে পারে খুনি হয়তো হোটেলের ভিতরে ঢুকেছে, তাই তারা সেই হোটেলের ভিতরে যায়। হোটেলের ভিতরে ছিল একজন ওয়েস্টেস যার নাম জেনি। জেনি একজন শেফের সঙ্গে মিলে হোটেলটি চালাচ্ছিল, যেখানে কিছু কাস্টমারও ছিল। তাদের মধ্যে একজন ছাত্র, একজন প্রাক্তন মেরিন কর্মী, দুজন বাবা মেয়ে, এক বৃদ্ধ মহিলা আর দুজন বাইকার এবং একজন ফটোগ্রাফার মেয়ে ছিল। সেই ভিতরে ঢুকতেই সবার দিকে সন্দেহের চোখে তাকায় এবং সবাইকে জিজ্ঞাসা করে আপনারা কখন এখানে এসেছেন। জেনি জানায় যে সে বিকেল 5টা থেকে এখানে কাজ করছে। এরপর বাকিরাও তাদের এখানে আসার সময় জানায়। শেরিফ একে একে সবাইকে জিজ্ঞাসা করে তারা কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে। কথা বলার সময় সেখানকার সেই মেয়েটি প্রাক্তন মেরিন কর্মীর দিকে বারবার তাকাচ্ছিল। এতে সেই মেরিন কর্মী রেগে যায় এবং মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন। তখন মনে হচ্ছিল যেন মেয়েটি এই মেরিন কর্মীকে আগে থেকেই চেনে। এরপর শেরিফ ফটোগ্রাফারের কাছে যায় এবং তার তোলা ছবিগুলো দেখতে শুরু করে। সে জানতো তাদের মধ্যে কেউ একজন খুনির ছবি তুলেছে হয়তো। তখনই ডেপুটি বুনফেসের ছবি দেখতে পেয়ে শেরিফকে সেটি দেখায়। শেরিফ ছবিটি নিয়ে বাইরে যায় এবং যে জায়গায় ছবিটি তোলা হয়েছিল সেখানে তদন্ত করা শুরু করে। তখন সে একটি ধূসর ডাস্টবিনে রক্তের দাগ দেখতে পায়। ভেতরে ছাত্র ছেলেটি মেরিন কর্মীকে জিজ্ঞাসা করে আপনি কি যুদ্ধের সময় কাউকে মেরেছেন। এই কথায় মেরিন কর্মী চমকে যায় এবং কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর শেরিফ একটি কালো ব্যাগ হাতে নিয়ে ফিরে আসে। সে এটা ডাস্টবিনের ভিতর থেকে বের করেছে। সবাই জিজ্ঞাসা করে এসব কি। তখন শেরিফ ব্যাগটি টেবিলের উপর রেখে সেটি খুলে সেই ব্যাগের ভিতর থেকে এক জোড়া রক্তমাখা জুতো, একটি জ্যাকেট, একটি কোড়াল এবং একটি হাড়ের মুখোশ বের হয়। মানে এই সব কিছু সেই খুনি অর্থাৎ বুনফেসের। শেরিফ সবাইকে বলে আপনাদের মধ্যে একজনই সেই খুনি যাকে বুনফেস কিলার বলা হয়। সে সম্প্রতি কিছু বাচ্চাকে মেরেছে। এবার সত্যিটা বলুন, আপনাদের মধ্যে কে এই খুনি, কারণ আমরা তাকে খুঁজে বের করবই। তখন সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই বলতে থাকে আমরা খুনি নই।
এই অবস্থা দেখে বাইকাররা হাসতে শুরু করে এবং বলে, তুমি এখানে কোনো খুনি পাবে না। শেরিফ বলে, বোনফেস কিলার প্রায় 30 জন মানুষকে মেরেছে। সে প্রতি গ্রীষ্মে ক্যাম্পে যায় এবং নির্মমভাবে মানুষকে হত্যা করে। 1 ঘন্টা আগে মেরিগোল্ড ক্যাম্পে অনেক মানুষ মারা গেছে। তাদের মারার পর ওই খুনি এখানে এসে লুকিয়ে আছে। আর হ্যাঁ, এই মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে বের হতে পারবেন না। আমরা রাস্তাগুলো আগেই বন্ধ করে দিয়েছি, তাই খুনি পালানোর চেষ্টা করলেও ধরা পড়বেই। বাইকাররা এই কথা শুনে রেগে যায় এবং বলে, আপনাদের কাছে কোনো ওয়ারেন্ট নেই আমাদেরকে আটকে রাখার। কিন্তু শেরিফ তাদের কথা এড়িয়ে ডেপুটিকে বলে সব জিনিস গাড়ির ট্যাঙ্কে রেখে দিতে, যাতে তাদের টিম এসে সেগুলো নিয়ে তদন্ত করতে পারে। এরপর সে বাইরে একটি ক্লোজড এয়ার বুট লাগিয়ে দেয়। এর মানে হলো এখন থেকে এই হোটেল বন্ধ, নতুন করে কেউ ভেতরে আসতে পারবে না এবং যারা ভিতরে আছে তারা বাইরেও যেতে পারবে না। ডেপুটি সব জিনিস গাড়ির ট্যাঙ্কে রেখে দেয়। এরপর সে ভিতরে এসে সবাইকে তল্লাশি করতে শুরু করে। প্রথমে মেরিন কর্মীর জুতা পরীক্ষা করতে গিয়ে তার ভিতর থেকে একটি ধারালো ছুরি পায় এবং সেটি নিজেদের কাছে রেখে দেয়। বাইকাররা তল্লাশি করতে দিতে চায় না, কিন্তু তাদের জোর করে তল্লাশি করা হয়, যদিও তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায় না। বৃদ্ধ মহিলা বাথরুমে গেলে ফটোগ্রাফার মেয়েটি সেখানে যায় এবং বলে, আমি তোমার সব কিছুই জানি। বৃদ্ধ মহিলা চমকে যায় এবং তাকে অনুরোধ করে বাইরে গিয়ে যেন সে কাউকে কোনো কিছু না বলে। এরপর দেখা যায় যখন ওই মেয়েটির বাবা বাথরুম থেকে বেরিয়ে আসে, তখন সে বাইকারদের কথা শোনার চেষ্টা করে, কিন্তু বাইকাররা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাইকার দুজন নিজেদের মধ্যে বলাবলি করে যে তারা ডেপুটি ও শেরিফকে পিটিয়ে এখান থেকে পালিয়ে যাবে, কেননা এখানে তাদের অযথা সময় নষ্ট হচ্ছে। জেনি যখন ফটোগ্রাফারের জন্য কফি নিয়ে আসে, তখন সে দেখে যে ল্যাপটপে বোনফেস কিলারের ছবি দেখছে। জেনি বলে, এই ছবি দেখে আমি ভয় পাচ্ছি, তুমি এই ছবিটা এখনই ডিলিট করে দাও। এরপরে সিনে দেখা যায় শেরিফ সবার জুতো পরীক্ষা করতে শুরু করে, কারণ সেই সিরিয়াল কিলার অর্থাৎ বোনফেসের জুতোর সাইজ ছিল 9। প্রথমে সে মেরিন কর্মীর জুতা দেখে যার সাইজ ছিল 10। সেখানে থাকা সেই ছাত্র ছেলেটা বলে এটা একটা হাস্যকর ব্যাপার, কারণ যে কেউ বড় বা ছোট জুতা পরতে পারে। এরপর শেরিফ ওই বৃদ্ধ মহিলার কাছে যায়। এটা দেখে সেই বড় বাইকার বলে, তুমি কি পাগল হয়েছ? একজন মহিলা এতগুলো হত্যা কিভাবে ঘটাতে পারে? ছাত্র ছেলেটি এর উত্তরে বলে, তুমি কি সেই বিখ্যাত মহিলা খুনির কথা শুনোনি, যে অনেকগুলো শিশুকে মেরে ফেলেছিল? শেরিফ যখন ওই বৃদ্ধ মহিলার জুতা পরীক্ষা করে, তখন সে দেখতে পায় সেই বৃদ্ধ মহিলার জুতার সাইজও ছিল 7। তার মানে সে বৃদ্ধ মহিলা বোনফেস নয়। এরপর তারা একে একে সবার জুতার সাইজ পরীক্ষা করে, কিন্তু কারো জুতার সাইজের সাথেই সিরিয়াল কিলারের জুতার সাইজ মিলে না। তারপর তারা বাইকারদের কাছে যায়, তখন বাইকাররা জুতা খুলতে চায় না। এটা দেখে শেরিফ রেগে গিয়ে বাইকারদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাই বাইকাররা বই পেয়ে তাদের জুতা দেখায়, কিন্তু তাদের জুতার সাইজও সেই বোনফেসের সাথে মিলে না। এরপর তারা শেফের জুতা চেক করতে যায়, যার সাইজ ছিল 10 আর জেনির ছিল 7। সেই ছাত্র ছেলেটি যখন দেখে এই পদ্ধতি কাজ করছে না, তখন সে শেরিফকে সাহায্য করতে চায়, কারণ সে জানে আসল খুনি কে। সে শেরিফকে ডেকে আনে এবং লুকিয়ে লুকিয়ে একটি কলম দিয়ে কাগজে লিখে দেয় যে আমি জানি খুনি কে। এটা দেখে শেরিফ সবাইকে বলে, আমি ছাত্র ছেলেটির সঙ্গে একটু বাইরে যাচ্ছি তাজা বাতাস খেতে। কিন্তু কিছুক্ষণ পর শেরিফ যখন ছাত্র ছেলেটির সঙ্গে ফিরে আসে, তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। সে কষ্ট পেতে থাকে এবং দ্রুতই মারা যায়। এটা দেখে শেরিফ চমকে যায়। তিনি সবাইকে জানায় কেউ তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, কারণ খুনি জানতো যে ছেলেটি তাকে চিনে ফেলেছে। সবাই বলতে শুরু করে, কে জানে, হয়তো শেরিফই সেই খুনি যে ছাত্রটিকে মেরে ফেলেছে। এটা শুনে শেরিফ রেগে গিয়ে বলে, তোমরা আমার দিকে আঙ্গুল তুলতে পারো না। সবাই তখন জিজ্ঞাসা করে ছাত্র ছেলেটি কার নাম নিতে চাচ্ছিল। শেরিফ বলে যে সে নাম বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি হয়, তাই তাকে ভিতরে আনছিলাম, আর তখনই সে মারা গেল। সবাই তখন বলে যদি খাবারে বিষ থেকে থাকে তাহলে জেনির কাছ থেকে জবাব চান, কারণ সেই সবার খাবার পরিবেশন করছিল। এটা শুনে জেনি রেগে যায় এবং বলে, আমি কেন তাকে মারতে যাব? এই ঝগড়ার পর শেরিফ সেই ছাত্রের লাশ বাথরুমে রেখে দেয়। এরপরে সিনে দেখা যায় শেরিফ বলে, এখন আমি সবাইকে কিছু প্রশ্ন করব এবং সবাইকে তার ঠিকঠাক উত্তর দিতে হবে। প্রথমে সে মেরিন কর্মীকে জিজ্ঞাসা করে, আপনি কি উপসাগরীয় যুদ্ধে ছিলেন? মেরিন কর্মী উত্তর দেয়, হ্যাঁ। শেরিফ জিজ্ঞাসা করে, আপনি সেই যুদ্ধে কতজনকে মেরেছিলেন? সেই মেরিন কর্মী উত্তর দেয়, আমাদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল, তাই আমি এবং আমার টিম একসঙ্গে হাজার হাজার মানুষকে মেরেছি। এই কথা শুনে সবাই অবাক হয় এবং বুঝতে পারে যে সে সহজে মানুষকে মারতে পারে, তাহলে তো সেই ক্যাম্পে এতগুলো মানুষ খুন করতে পারে। এরপর শেরিফ তাকে জিজ্ঞাসা করে, আপনি কখন অবসর নিয়েছেন? সে বলে, আমি অবসর নিইনি, আমাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছিল, কারণ আমি শারীরিকভাবে ফিট ছিলাম না, আমার শরীরে কিছু সমস্যা আছে। এটা শুনে তাদের সন্দেহ আরো বেড়ে যায়। তখন সেই বাবার মেয়ে বলে, আমি এই মেরিন কর্মীকে চিনতে পেরেছি। কয়েক বছর আগে আমি যখন গিসে মেরিগোল্ড ক্যাম্পে গিয়েছিলাম, তখন সেখানে এই মেরিন কর্মী কাজ করত। সেই সময় সেখানে একটি মেয়ে অভিযোগ করেছিল যে এই মেরিন কর্মী তার সঙ্গে খারাপ কিছু করতে চাইছিল, আর এজন্য সে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। এটা শুনে মেরিন কর্মী বলে, আসলে ওই মেয়েটি আমার উপর জোর করেছিল ওইটা করার জন্য। আমি রাজি না হয় সে মিথ্যা অপবাদ দিয়েছিল, আর এজন্যই আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। এই কথা শুনে বাকিরা সবাই অবাক হয়ে যায়।
শেরিফ ফটোগ্রাফারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে খুনের ছবি তুললে? সে বলে, ওই ছবিতে খুনি ভুল বসে চলে এসেছিল, আমি ইচ্ছাকৃতভাবে ছবি তুলিনি। এরপর সে বৃদ্ধ মহিলার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, এই সময়ের মধ্যে আপনি কখনো কি হোটেল থেকে বাইরে গিয়েছেন? এই কথা শুনে জেনি বলে, হ্যাঁ, সে 5 মিনিটের জন্য সিগারেট খেতে বাইরে গিয়েছিল। তখন ফটোগ্রাফার বলে, আমার মনে হয় এই বৃদ্ধ মহিলাই খুনি, কারণ তার 2 স্বামীকে সে মেরে ফেলেছিল এবং এর জন্য তার আদালতে মামলা হয়েছিল। এটাই সেই কথা যা বাথরুমে সেই বৃদ্ধ মহিলাটিকে হুমকি দিয়ে বলেছিল। এই কথা শুনে সেই বৃদ্ধ মহিলা বলে, হ্যাঁ, এটা সত্যি, আমার 2বার বিয়ে হয়েছে, কিন্তু আমি কাউকে মারিনি। তখন হঠাৎ করে বাইকাররা শেরিফের উপর ঝাঁপিয়ে পড়ে তারা শেরিফকে মারতে শুরু করে, কিন্তু ডেপুটি বন্দুক তাক করে এবং তাদের দুজনকে বেঁধে ফেলে। এরপর শেরিফ তাদেরকে মারতে শুরু করে, আর এতে বড় বাইকারটি বমি করে দেয়, যার ফলে তার মুখ থেকে ড্রাগস বের হয়। এটা দেখে শেরিফ ছোট বাইকারকেও জোর করে বমি করায় এবং তার মুখ থেকেও ড্রাগস বের হয়। শেরিফ তখন বুঝতে পারে তারা দুজনে কেন এত তাড়াহুড়া করে এখান থেকে পালাতে চাইছিল। তারা আসলে ছিল ড্রাগস ব্যবসায়ী। তখন শেরিফের কাছে তার পার্টনারের ফোন আসে। সে জানায়, আমি আসল খুনিকে খুঁজে পেয়েছি। শেরিফ সঙ্গে সঙ্গে তার ডেপুটিকে জানায় এবং সরাসরি শেফের কাছে গিয়ে বলে, এখন তুমি সারেন্ডার করো, কারণ আমরা জেনে গেছি তুমি আসল খুনি। শেফ বলে, আমি খুনি নই, আমি শুধু মেরিন কর্মীকে মারতে চেয়েছিলাম, কারণ সে আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। এটা শুনে মেরিন কর্মী বলে, ভুলটা তোমার মেয়েরই ছিল, আমার না। আসলে কিছু বছর আগে মেরিন কর্মী যেই মেয়েটার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, সেই মেয়ে ছিল শেফের মেয়ে। এরপর শেফ ছুরি বের করে এবং মেরিন কর্মীও তার বন্দুক তুলে নেয় হাতে। মেরিন কর্মী শেফকে গুলি করে দেয়। এটা দেখে ডেপুটিও মেরিন কর্মীকে গুলি করে। এভাবে মেরিন কর্মীর গুলিতে শেফ আর ডেপুটির গুলিতে মেরিন কর্মী দুজনে মারা যায়। তাদের মৃত্যুর পর সবাই ভাবে যে বোনফেস কিলার ছিল শেফ, তাই শেরিফ সবাইকে সেখান থেকে চলে যাওয়ার অনুমতি দেয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশও চলে আসে। ডেপুটি জেনিকে বলে, তুমি তোমার বাড়ি চলে যাও। জেনি বলে, হ্যাঁ যাচ্ছি, কিন্তু আগে আমার একটু ওয়াশরুমে যেতে হবে। জেনি বাথরুমে গেলে অনেকক্ষণ পরে সে আর ফিরে আসে না, কারণ সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ডেপুটি তখন বুঝতে পারে যে জেনি আসল খুনি। সে তৎক্ষণাৎ বাইরে আসে এবং দেখতে পায় শেরিফের মৃতদেহ পড়ে আছে, যার গলা কাটা ছিল। জেনি বাথরুম থেকে পালিয়ে শেরিফের গলা কেটে তাকে মেরে ফেলেছে। এরপর ডেপুটি তার টিমকে খবর দেয় এবং নিজের জঙ্গলে জেনির পিছনে ধাওয়া করে। ডেপুটি জেনির দিকে বন্দুক তাক করে এবং জেনিকে তার সামনে আসতে বলে। জেনির সামনে আসার পর ডেপুটি জিজ্ঞেস করে, তুমি কেন এটা করেছ? কেন তুমি সবাইকে মেরে ফেলেছ? জেনি তখন বলে, আমার একটি যমজ ভাই ছিল যে শারীরিকভাবে কিছু সমস্যায় ভুগত। তার কিছু সমস্যা থাকায় আমরা একসময় ক্যাম্পে থাকতাম। আমার ভাই একজন স্পেশাল চাইল্ড হওয়ায় অন্য বাচ্চারা তাকে উত্তপ্ত করত, তার বিছানায় প্রস্রাব করে দিত। একদিন তারা আমার ভাইকে জঙ্গলে নিয়ে যায় এবং গাছের সাথে বেঁধে দেয়, আর দড়িটা গলায় আটকে যাওয়ায় সে অসহায় ছেলেটি সেখানেই মারা যায়। যখন তার বয়স ছিল মাত্র 13 বছর, তখন তাকে কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়েছিল। সেই ক্যাম্পের মালিকরাও এটা জেনেও কোনো ব্যবস্থা নেয়নি, তাই আমার ভাইয়ের হত্যার কোনো বিচারও হয়নি। এজন্য আমার ভেতরে রাগের আগুন জ্বলে ওঠে। জেনে আরো বলে, তাই আমি প্রতিশোধ নেওয়ার কথা ভেবেছিলাম। আমি একে একে সেই সব হত্যাকারী শিশুদের নির্মমভাবে মেরে ফেলেছি, আর আমি এখন প্রতিটা ক্যাম্পে যাই, আর কোনো অন্যায় হলে আমি তাদের মেরে ফেলি। মেরিন কর্মী শেফের মেয়ের সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, আর এই ক্যাম্পের লোকেরা এই ব্যাপারটা লুকিয়ে রেখেছিল। এজন্য আমি ঠিক করেছিলাম যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত আমি সবাইকে মেরে ফেলবো, আর তা আমি করেছিও। এই কথা শুনে ডেপুটি বলে, এবার তোমার অস্ত্র ফেলে দাও, কিন্তু জেনি সেটা না করে ডেপুটির উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ডেপুটি তার গলায় গুলি করে দেয়, যার ফলে সে আহত হয়ে পড়ে। তার অনেক রক্ত ঝরে এবং শেষ পর্যন্ত বোনফেস কিলার অর্থাৎ জেনি সেখানে মারা যায়।